আপনারা শুনছেন জনপ্রিয় লেখক এবং ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস মাতাল হাওয়া। 1969 সালের স্বাধীনতা পূর্ববর্তী অস্থির সময়ের পটভূমিতে রচিত এই উপন্যাসের চতুর্থ পর্ব আজ। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজে লাইক করতে পারেন এবং জানাতে পারেন আপনারা কী কী ধরনের বই চান ফিউচারে। আপনাদের পছন্দের কোনো বইয়ের নাম থাকলে সেটা আমাদের ইনবক্স করে জানাতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আছে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। শুরু করছি মাতাল হাওয়া পর্ব 4। সন্ধ্যা 7টা। ফরিদ পাবলিক লাইব্রেরিতে ক্ষিতীশবাবুর সামনের চেয়ারে বসে আছে। সে ক্ষিতীশবাবুর জন্য গরম সিঙ্গারা এবং আলুর চপ নিয়ে এসেছে। ক্ষিতীশবাবু অবাক হয়ে তাকালেন। ফরিদ বলল, আমার নিজের টাকা কেনা, আপনি খান। রোজগার শুরু করেছ? জি। উত্তম, অতি উত্তম। ফরিদ নিচু গলায় বলল, আপনার জন্য একটা ধুতি কিনে এনেছি, যদি নেন খুবই খুশি হব। ক্ষিতীশবাবু সিঙ্গারা মুখে দিতে দিতে বলল, তোমাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিতে পারলে নিব, জবাব দিতে না পারলে ধুতি নিয়ে বাড়ির যাবা। প্রশ্নটা হইল, বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাবের নাম কি? ফরিদ বলল, সিরাজউদ্দৌলা। ক্ষিতীশবাবু বললেন, হয় নাই, শেষ স্বাধীন নবাবের নাম মীর কাসেম। মীর কাসেম? হ্যাঁ, মীর কাসেম। ক্লাইভের গর্ধব মীর জাফরের পর মীর কাসেম সিংহাসনে বসেন। তিনি ইংরেজ বিদ্বেষী স্বাধীনচেতা নবাব ছিলেন। পড়াশোনা করার এই এক লাভ, আমজনতা যেটা জানবে তার চেয়ে বেশি জানা যায়। ফরিদ বলল, জেলখানায় কি লাইব্রেরি আছে? ক্ষিতীশবাবু চোখ সরু করে বললেন, জেলখানার লাইব্রেরির খোঁজ নিচ্ছ কেন? জেলে যাওয়ার সম্ভাবনা আছে? জি। কী অপরাধে জেলে যাবে? খুনের অপরাধে। ক্ষিতীশবাবু হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। হতভম্ব ভাব কাটিয়ে বললেন, কাকে খুন করেছ? ফরিদ বলল, যাকে খুন করেছি তার নাম জানি না। কিভাবে খুন করেছ? গলা টিপে? গুলি করেছি। কি কারণে গুলি করেছ? বন্দুক পরিষ্কারের সময় হঠাৎ গুলি বের হয়েছে। কোথায় খুন করেছ? বেশ কিছু সময় চুপ করে থেকে ফরিদ বলল, কোথায় খুন করেছি আমি জানি না। ফরিদ যে শুধু ক্ষিতীশবাবুর জন্য ধুতি কিনেছে তা নয়, সে তার স্ত্রীর জন্য লাল পাড় টাঙ্গাইলের সুতি শাড়ি কিনেছে, প্রণবের জন্য ঘিয়া রঙের চাদর কিনেছে। প্রণব চাদর হাতে নিয়ে বলল, তোমার খরচের হাত খারাপ না, আজ টাকা পাইছ, আজই বাজার সদাই শুরু। কথায় আছে, হাতে আসছে টাকা, একদিনে ফাঁকা, 2 দিনে ধার, 3 দিনে গঙ্গা পার। যাই হোক, চাদরটা ভালো কিনেছ, একটা চাদরের প্রয়োজনও ছিল। ভগবান তোমার মঙ্গল করুক। ভগবান আমার কথায় কিছু করবে না, নিজের ইচ্ছায় যদি কিছু করে। ফরিদের স্ত্রী সফুরা শাড়ি কোলে নিয়ে বসে আছে। ফরিদ বলল, রং পছন্দ না হলে বদলায় দিবে। রং পছন্দ হয়েছে। রং পছন্দ হলে মুখ বেজার কেন? বুঝতেছি না কেন। ফরিদ টাকার বান্ডিল এগিয়ে দিতে দিতে বলল, এখানে 200 কম 5000 টাকা আছে, তোমার কাছে রাখো, ইচ্ছা মতো খরচ করবা। টাকা কই পাইছেন? চুরি করছেন? না, রোজগার করেছি। কি কাজ করে রোজগার করলেন? একটা মানুষ খুন করে টাকাটা পেয়েছি। ঘটনা আরেকদিন বলবো, আজ না। এখন যাও, নয়া শাড়ি পরে আসো, তোমারে দেখি। আপনি মানুষ ভালো। সব মানুষই ভালো। অতি মন্দ মানুষের মধ্যেও অতি ভালো থাকে। মন্দ এবং ভালো মিলে সমান সমান হয়। আমার কথা না, বই পড়ে শিখেছি। কথা ঠিক না, বই পড়ে ভুল কথা শিখছেন। একজন মন্দ মানুষের সবটাই মন্দ, একজন ভালো মানুষের সবটাই ভালো। আমার দিকে তাকায় দেখেন, আমার সবটাই মন্দ, চেহারা শুধু সুন্দর। যাও, শাড়িটা পরে আসো, নয়ন ভরে দেখি। বেশি দিন তোমাকে দেখতে পাবো না। সফরে উঠে গেল, অসময়ে স্নান করল, সময় নিয়ে সাজতে বসল। ফরিদ নামের এই অতি ভালো মানুষটার সামনে
আজ সে পরী সেজে দাঁড়াবে, গুনগুন করে একটা গীতও গাইবে। মন পবনের নাওয়ের মাঝি, কই তোমারে কথা, তোমারে শোনাবো আমি দুঃখ বারতা। গীত শুনে মানুষটা চমকাবে, কারণ সফুরা যে গীত জানে মানুষটা জানে না। লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণ। ঢাকা ইউনিভার্সিটিতে যখন প্রথম পড়তে আসি, তখন আমার বাবা এক সন্ধ্যায় আমাকে ডেকে কিছু উপদেশ দিয়েছিলেন। তার উপদেশের সারমর্ম হচ্ছে, এখন তোমার পূর্ণ স্বাধীনতা, তোমাকে দেখার কেউ নেই, হলে একা একা থাকবে, যা তোমার করতে ইচ্ছে করবে করবে, ছাত্র রাজনীতিতে জড়াবে না। আমি দরিদ্র পুলিশ ইন্সপেক্টর, আমি যেন বিপদে না পড়ি। আমি বললাম আচ্ছা। বাবা বললেন, তোমার বুদ্ধি ভালো, মেধা ভালো, আমি চাই তুমি সিভিল সার্ভিস পরীক্ষা দিবে, সিএসপি হবে, কোনো এক সময় আমার এলাকা তুমি পরিদর্শনে আসবে, তখন আমি তোমাকে স্যালুট দেব। মা বিরক্ত হয়ে বললেন, এগুলি কি ধরনের কথা? বাপ ছেলেকে স্যালুট করবে কোন দুঃখে? বাবা বললেন, এইসব তুমি বুঝবে না আয়েশা, বাপ ছেলের কোনো বিষয় না, এটা হলো অফিসারের সঙ্গে অফিসারের বিষয়। বাবা আমাকে চিঠি লিখতেন ইংরেজিতে, সেসব চিঠির উত্তরও আমাকে ইংরেজিতেই লিখতে হতো, যাতে সিএসপি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমার ইংরেজিটা সরগর হয়ে যায়। তাকে ইংরেজিতে চিঠি লেখায় সমস্যা ছিল, তিনি প্রতিটি ভুল লাল কালিতে দাগিয়ে আমার কাছে ফেরত পাঠাতেন। তিনি কঠিন পাকিস্তান ভক্ত অফিসার ছিলেন, তার এই ভক্তি কিছুটা হলেও তিনি আমার মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছিলেন। তার মতো আমার কাছেও মনে হতো লৌহমানব আয়ুব খান একজন যোগ্য শাসক। পূর্ব পাকিস্তানের নেতারা ঝামেলা ছাড়া আর কিছু চিন্তা করতে পারেন না, তাদের কারণেই দেশের শান্তি বিনষ্ট হয়, অগ্রগতি থমকে যায়। বাবার ধারণা, নেতাদের মধ্যে মাওলানা ভাসানী কিছুটা ছাড় পেতে পারেন, কারণ হুজুরের আধ্যাত্মিক ক্ষমতা আছে। এই ক্ষমতার মাধ্যমে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অনেক বিষয় আগেভাগে জেনে ফেলেন। পুলিশের স্পাই হিসেবে একবার বাবাকে দীর্ঘ সময় মাওলানা ভাসানীর সহযাত্রী হিসেবে ট্রেন ভ্রমণ করতে হয়েছে। এই ট্রেন যাত্রায় তার জন্য কাল হলো। মাওলানা ভাসানীর জন্য তার হৃদয়ে কোমল স্থান তৈরি হলো। তিনি বলা শুরু করলেন, মাওলানা ভাসানীকে সাধারণ হিসাবে ফেলা যাবে না, তিনি অনেক বেফাস কথা বলবেন, সেই বেফাস কথাই আসল কথা। আমি বাবার আদর্শে নিজেকে তৈরি করার চেষ্টা করতে গিয়ে সমস্যায় পড়লাম। সব পিতাই অন্যায়ভাবে সন্তানের মধ্যে নিজের ছায়া দেখতে চান। ইঞ্জিনিয়ার পিতা পুত্রকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি করান, ডাক্তার পিতার ছেলে ইচ্ছা না থাকলেও ডাক্তারি পড়ে, পাশ করার পর বেজার মুখ করে রোগী দেখে। কসাইয়ের ছেলে আশা করে তার ছেলে হবে বিখ্যাত কসাই, আধা ঘন্টায় গরুর চামড়া ছিলে কেটে কেটে ফেলবে। আমি ঠিক করলাম বাবার কিছু কথা শুনবো, কিছু শুনবো না। ছাত্র রাজনীতি থেকে দূরে থাকতে হবে, এই কথাটি অবশ্যই শুনব। ছাত্র রাজনীতির নামে গুন্ডামি আমাকে দারুণ আহত করেছিল। তার একটা উদাহরণ দিই। তখন শহীদুল্লাহ হলের প্রভোস্ট ছিলেন ডক্টর মুশফিকুর রহমান। তার টেলিফোনটি চলে গিয়েছিল এনএসএফের গুন্ডা খোকার ঘরে। খোকার বক্তব্য, আপনার চেয়ে আমার টেলিফোন বেশি দরকার। প্রভোস্ট তেলতেলা হাসি দিয়ে বললেন, অবশ্যই অবশ্যই। খোকা বলল, কোনো জরুরি কল করতে হলে আমার এখানে চলে আসবেন স্যার। অবশ্যই আসব, অবশ্যই, ধন্যবাদ। সেই মাতাল সময়ে ছাত্রদের রাজনৈতিক বিভাজন ছিল এরকম: ক, ছাত্র ইউনিয়ন, যারা এই দলে ধরেই নেওয়া হতো তাদের মধ্যে মেয়েলি ভাব আছে, তারা পড়ুয়া টাইপ, রবীন্দ্রনাথ তাদের গুরুদেব, এরা পাঞ্জাবি পড়তে পছন্দ করে, গান বাজনা মঞ্চনাটক জাতীয় অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকে, এদের ভাষা শুদ্ধ, নদিয়া শান্তিপুর স্টাইল, যে কোনো বিপদ আপদে দ্রুত স্থান ত্যাগ করতে এরা পারদর্শী, মিছিলের সময় পালানোর সুবিধার কথা বিবেচনায় রেখে এরা পেছন দিকে থাকে। এই দলটির আবার দুটি ভাগ, মতিয়া গ্রুপ, মেনন গ্রুপ। এক দলের উপর দিয়ে চীনের বাতাস বয়, আরেক দলের উপর দিয়ে রাশিয়ার বাতাস বয়। খ, ছাত্রলীগ, পড়াশোনায় মিডিয়কার এবং বডি বিল্ডাররা এই দলে। এই সময় তাদের প্রধান কাজ
এনএসএফের গুন্ডাদের হাত থেকে নিজেদের রক্ষা করা। ছাত্র ইউনিয়নের ছেলেদের সামনে তারা খানিকটা হীনমন্যতায় ভোগে। মারদাঙ্গায় এবং হলের ক্যান্টিনে খাবার বাকি খাওয়ায় এরা বিশেষ পারদর্শী। ইসলামী ছাত্র সংঘ। মওদুদির বই বিলিয়ে দিনের দাওয়াত দেয়া এদের অনেক কাজের একটি। পূর্ব পাকিস্তানকে হিন্দুয়ানি সংস্কৃতির হাত থেকে রক্ষা করা, মসজিদ ভিত্তিক সংগঠন করে এদের কাজ। দল হিসেবে এরা বেশ সংগঠিত, কথাবার্তা মার্জিত, অনেকের বেশ ভালো পড়াশোনা আছে। এনএসএফ। প্রধান এবং একমাত্র কাজ সরকারি ছাতার নিচে থেকে গুন্ডামি করা। সরকার এদের উপর খুশি, কারণ এদের কারণে অন্য ছাত্র সংগঠনগুলো মাথা তুলে দাঁড়াতে পারছে না। এই জাতীয় কোনো সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করার প্রশ্নই আসে না। আমি পড়াশোনা নিয়ে থাকি। বিকেলে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে 6 আনা খরচ করে 2টা গরম গরম সিঙ্গাড়া আর 1 কাপ চা খেয়ে শরীফ মিয়ার ক্যান্টিনের সঙ্গে লাগোয়া পাবলিক লাইব্রেরিতে ঢুকে যাই। গল্প উপন্যাস পড়ি, ঘড়ির কাঁটার দিকে খেয়াল রাখি। সন্ধ্যা মিলানো মাত্র হলে ফিরে এসেই গ্লাস হাতে হলের ডাইনিং রুমে ঢুকে যাই। প্রথম ব্যাচে খেয়ে ফেলা। এক রাতে খেতে বসেছি। আমার পাশে কালো কিন্তু সুদর্শন এক যুবক বসেছেন। প্লেটে ভাত নিয়ে অপেক্ষা করছি। বেয়ারা মাংসের বাটি এনে দুজনের সামনে রাখল। বাটিতে থাকবে অতি ক্ষুদ্র 2 পিস মাংস, 1 পিস আলু। আমি মাংসের বাটিতে হাত দিয়ে মাংস নিচ্ছি। আমার পাশে বসা যুবক আমার দিকে তাকিয়ে আছেন। আর তাকিয়ে থাকার অর্থ কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হলো। আমার বাটি ভর্তি মাংস। ভুল করে ওই যুবকের বাটি আমি টেনে নিয়েছি। এই যুবক এনএসএফের পাতিগুন্ডাদের একজন, তার জন্য আলাদা ব্যবস্থা। আমি বললাম, ভাই ভুল করে ফেলেছি। যুবক বললেন, অসুবিধা নাই, খান। আমি বললাম, আপনি বেয়ারাকে বলুন আপনার জন্য আবার আসবে। প্রয়োজন নাই। আমি বিনয়ের সঙ্গে বললাম, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মনিরুজ্জামান, আমি ইতিহাসে মাস্টার্স করছি। আপনাকে আমি চিনি, আপনার নাম হুমায়ুন। আপনি ম্যাজিক দেখান এবং ভূত নামান, হিপনোটাইজ করেন, এগুলো কি সত্যিই পারেন? আমি বললাম, পারি। একদিন করে দেখাবেন? অবশ্যই। এই মনিরুজ্জামানের আরেক ভাইয়ের নাম আসাদুজ্জামান। তিনি আমাদের এক সহপাঠিনীর প্রেমে পড়েছিলেন। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসতেন। রসায়ন বিভাগের শিক্ষকরা তখন সমাজ শাসকের ভূমিকা পালন করতেন। একটা ছেলে একজন মেয়ের সঙ্গে রসায়ন বিভাগে কথা বলবে, তা হতেই পারে না। বিশ্ববিদ্যালয়ের আইন ছিল, প্রক্টর যদি কোনো ছেলে মেয়েকে গল্প করতে দেখেন তাহলে ফাইন করা হবে। ফাইনের পরিমাণ 5 টাকা। কোনো ছেলের যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলার বিশেষ জরুরি হয় তাহলে প্রক্টরকে তা জানাতে হবে। প্রক্টর একটা তারিখ দেবেন, সেই তারিখে প্রক্টরের উপস্থিতিতে দুজনকে কথা বলতে হবে। আমি যতদূর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আইন এখনও বদলানো হয়নি। যাই হোক, মনিরুজ্জামানের ভাই আসাদুজ্জামানকে প্রায়ই রসায়ন বিভাগের আশেপাশে শুকনো মুখে ঘোরাঘুরি করতে দেখা যায়। রসায়ন বিভাগের একটি মেয়ের প্রেমে পড়ে বেচারা অতি বিব্রত অবস্থায় ছিল। এই আসাদুজ্জামানের রক্তমাখা শার্ট নিয়ে কবি শামসুর রহমান তার বিখ্যাত কবিতা আসাদের শার্ট লেখেন। আইয়ুব গেটের নাম পাল্টে রাখা হয় আসাদ গেট। সেই গল্প যথাসময়ে বলা হবে। পরিস্থিতি বৈরী হলে শামুক তার নিজের খোলসের মধ্যে ঢুকে যায়। আমার কাছে পরিস্থিতি বৈরী মনে হলো। চলমান উত্তপ্ত ছাত্র রাজনীতির বাইরে নিজেকে নিয়ে গেলাম। বিচিত্র এক খোলস তৈরি করলাম। সেই খোলস ম্যাজিকের খোলস, চক্র করে ভূত নামানোর খোলস। তখন হাত দেখাও শুরু করলাম। হাত দেখে গড়গড় করে নানান কথা বলি, যা বলি তাই নাকি মিলে যায়। এক শুক্রবারের কথা, নাপিতের দোকানে চুল কাটাতে যাব। আমাকে হলের বেয়ারা বলল, আপনাকে একজন ডাকে। কে ডাকে? অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটর সাহেবের ঘরে যান, দেখলে চিনবেন। তোমার নাম বলতে অসুবিধা কি? অসুবিধা আছে। অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটরের ঘরে ঢুকে আমার বুকে ছোটোখাটো ধাক্কার মতো লাগলো। পাঁচপাত্তুর একজনকে নিয়ে বসে আছে। পাঁচপাত্তুর অতি ভদ্র গলায় বললেন, শুনেছি আপনি ভালো হাত দেখতে পারেন, আমার হাতটা দেখে দিন। পাঁচপাত্তুরের হাতে গোমেদ পাথরের আংটি। আমি বললাম, আপনি গোমেদ ব্যবহার করবেন না। পাথর চিনেন?
হ্যাঁ, আপনার সামনে মহাবিপদ। মহাবিপদ থেকে উদ্ধার পেলে আপনি বহুদূর যাবেন। মহাবিপদ কবে? সেটা বলতে পারছি না। আমার বিয়ের বিষয়ে কিছু বলতে পারবেন? আপনার হাত দেখে মনে হচ্ছে আপনি বিবাহিত। ঠিক আছে, আপনি যান। আপনার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ক্যান্টিনে আমি বলে দেব, ফ্রি খাবেন। আমি বললাম, তার দরকার হবে না। ছাত্রলীগের নেতাগুচ্ছের একজন রাত 10টায় আমার ঘরে উপস্থিত হলো। কথাবার্তা হাবভাব খুবই উগ্র। হুমায়ুন আপনার নাম? জি। ছাত্র ইউনিয়ন করেন? জি না। তাহলে কি করেন? পড়াশোনা করি। হাত দেখে টাকা নেন? হাত দেখি, তবে টাকা নিই না। আমার হাত দেখে দিন। রাত 10টার পর আমি হাত দেখি না। কেন? আমি বললাম, হাত দেখায় আমার যে গুরু তার নাম বেনহাম। উনি রাতে হাত দেখা নিষেধ করে গেছেন। বেনহাম কোন দেশের? জার্মানির। উনি আপনার গুরু হলেন কিভাবে? তার বই পড়ে হাত দেখা শিখেছি, কাজেই তিনি আমার গুরু। আপনি মানুষকে হিপনোটাইজ করতে পারেন বলে শুনেছি, এটা কি সত্যি? সত্যি। আমাকে হিপনোটাইজ করুন। যদি করতে না পারেন, আপনার খবর আছে। আমি মহাবিপদে পড়লাম। হিপনোটাইজের কিছুই আমি জানি না। একজন ম্যাজিশিয়ানকে স্টেজে হিপনোটাইজ করতে দেখেছি। পুরোটাই আমার কাছে ভাওতাবাজি মনে হয়েছে। ম্যাজিশিয়ান দর্শকদের ভেতর থেকে একজনকে ডেকে চেয়ারে বসালেন। তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাত দিয়ে পাশ দিলেন। তারপর বললেন, এখন 1000 চেষ্টা করলেও আপনি আর চেয়ার থেকে উঠতে পারবেন না। ভদ্রলোক অনেক চেষ্টা করলেন, চেয়ার থেকে উঠতে পারলেন না। দর্শকদের মধ্যে হাসির ফোয়ারা। আমি নিশ্চিত যাকে মঞ্চে রাখা হয়েছে তিনি ম্যাজিশিয়ানের নিজের লোক, হিপনোটাইজ হওয়ার ভান করছে। ম্যাজিকের ভাষায় এদেরকে বলে কনফিডারেট। ছাত্রলীগের পান্ডা আমার সামনে চেয়ারে বসা। তার চোখ, মুখ, চোয়াল সবই শক্ত। সে খড়খড়ে গলায় বলল, কই, শুরু করেন। আমি বাধ্য হয়ে স্টেজে দেখা ম্যাজিশিয়ান যা যা করেছিলেন তা করতে শুরু করলাম। এক পর্যায়ে বললাম, এখন আপনি চেয়ারের সঙ্গে আটকে গেছেন। 1000 চেষ্টা করলেও চেয়ার থেকে উঠতে পারবেন না। জগতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আরেকটি ঘটল, ছাত্রলীগের পান্ডা চেয়ার থেকে উঠতে পারে না। সে হতভম্ব, তার সঙ্গে সাঙ্গপাঙ্গরা হতভম্ব। সবচেয়ে বেশি হতভম্ব আমি নিজে। যথেষ্ট হয়েছে, এখন ঠিক করে দিন। আমি বললাম, এখন আমি 2বার হাততালি দেব। হাততালির শব্দ শোনার পর উঠতে পারবেন। 2বার হাততালি দিলাম, তারপরেও কিছু হলো না। আমি ভয়ে অস্থির হয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। বিপদ এই দিক দিয়ে আসবে তা কখনো ভাবিনি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তার শরীর চেয়ারে বসা অবস্থায় বেঁকে লোহার মতো শক্ত হয়ে গেছে। সেই অবস্থাতেই চ্যাংদোলা করে তাকে 5 তলা থেকে নামানো হলো। আমাকে অপরাধী হিসেবে সঙ্গে যেতে হলো। মহসিন হলের গেটে বিরাট জটলা। এক স্যার বেঁকে গেছেন। ডাক্তাররা বললেন, যে কোনো কারণেই হোক শরীরের কিছু কিছু মাসল শক্ত হয়ে গেছে। তারা মাসল রিল্যাক্স করার ইঞ্জেকশন দিলেন। আমি একমনে দোয়া ইউনুস পড়তে লাগলাম। তখন জানতাম না, বইপত্র পড়ে এখন জানি। মানুষকে হিপনোটাইজ করা তেমন কঠিন কর্ম নয়। মানুষের মস্তিষ্কের একটা অংশ সাজেশন নেওয়ার জন্য তৈরি থাকে। অতি প্রাচীন সময় বিপদসংকুল জীবনচর্চায় লিডারের প্রতি আনুগত্য বেঁচে থাকার অন্যতম শর্ত ছিল। আমাদের জিনে এই বিষয়টি ঢুকে গেছে। হিপনোটিস্ট লিডারের ভূমিকায় অবতীর্ণ হন, তার কথা মস্তিষ্কে মেনে নেয়। তিনি যখন সাবজেক্টকে ঘুমিয়ে পড়তে বলেন, সাবজেক্ট ঘুমিয়ে পড়ে। তিনি যখন সাবজেক্ট বলেন, তুমি চেয়ারের সঙ্গে আটকে গেছো, সে আটকে যায়। হিপনোটিজমের ঘটনায় মহসিন হলের ছাত্রমহলে আমি বিশেষ এক সমীহের স্থান দখল করলাম। ছাত্রদের প্রতিভা প্রদর্শন অনুষ্ঠানে ম্যাজিক দেখিয়ে এবং ডিআইটি ভবনে যখন টিভি কেন্দ্র ছিল সেখানে ম্যাজিক দেখিয়ে আমি ক্ষেত্রটা প্রস্তুত করে রেখেছিলাম। আমাকে এখন আর কেউ ঘাটায় না। আমি মেডিকেল কলেজ পড়ো এক বন্ধুর কাছ থেকে মাথার খুলি এনে চিকন সুতা দিয়ে আমার ঘরের এক কোণায় ঝুলিয়ে দিলাম। দেয়ালের রং সাদা, সুতার রঙও সাদা। ব্ল্যাক আর্টের মতো একটা তৈরি হলো। হঠাৎ দেখলে মনে হতো মানুষের মাথার খুলি শূন্যে ভাসছে।
বেশ কয়েকজন এই দৃশ্য দেখে ছুটে ঘর থেকে বের হয়েছে, আর ঢোকেনি। এক রাতে এই খুলি চাপা গলায় আমাকে ডাকল, এই ছেলে, এই। ভয়াবহ আতঙ্কে শরীর জমে গেল। পরদিনে আমি খুলি ফেরত দিয়ে এলাম। অন্য কোনো সময় এই গল্প বলা যাবে। সম্পূর্ণ নিজের ভুবনে আমি তখন সুখে আছি। মাঝে মাঝে কবিতা লেখার ব্যর্থ চেষ্টাও চলে। মিল আসে তো ছন্দ আসে না, ছন্দ এলে মিল আসে না। বাইরের অশান্ত পরিস্থিতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি আছি আমার আপন ভুবনে। বাইরের অশান্ত পরিস্থিতি বিষয়ে একটু বলি। অশান্তির শুরুটা পশ্চিম পাকিস্তানে। লান্ডিকোটাল নামের এক বাজারে বেশ কিছু ছাত্র সেখানে গিয়েছিল নভেম্বর 1968 সালে। কি কর্ম করেছে কে জানে, তবে সেখান থেকে ফেরার পথে চোরাচালানের কিছু মালামাল নিয়ে ফিরেছে। ল্যান্ডিকোটাল চোরাচালানের স্বর্গরাজ্য। পুলিশ তাদের গ্রেফতার করে, তাদের মালামাল বাজেয়াপ্ত করে। ছাত্ররা শুরু করে গ্রেপ্তার করা ছাত্রদের মুক্তির আন্দোলন। জুলফিকার আলী ভুট্টো এই সুযোগ হাতছাড়া করেন না। তিনি তাদের সঙ্গে যুক্ত হন। আইয়ুব বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। ছাত্র পুলিশ সংঘর্ষে আব্দুল হামিদ নামে পলিটেকনিকের 17 বছরের এক ছাত্র নিহত হয়। আব্দুল হামিদ আইয়ুব বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। আইয়ুব খান নিরাপত্তা আইনে প্রচুর ছাত্রকে গ্রেপ্তার করেন। পশ্চিম পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তার প্রমাণ, আইয়ুব খান পেশোয়ারে পৌঁছলে ছাত্ররাই তাকে স্বাগত জানায়। তিনি বক্তৃতা দিতে মঞ্চে উঠলে হঠাৎ হাসিম উমরজাই নামে এক ছাত্র তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে সভা পণ্ড হয়ে যায়। হাসিম উমরজাইকে গ্রেপ্তার করা হয়। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে, দীর্ঘদিন জনগণকে নির্যাতনকারী অত্যাচারীকে খুন করতে না পেরে আমি দুঃখিত। লৌহমানব আইয়ুব খানের ভেতর তখন তাম্রমানব ভাব প্রকাশিত হয়। তিনি রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা শুরু করেন। জুলফিকার আলী ভুট্টো এবং ওয়ালি খানকে দেশরক্ষা আইনে গ্রেফতার করা হয়। পূর্ব পাকিস্তানের অবস্থা তখন মোটামুটি শান্ত। পশ্চিম পাকিস্তানে গ্রেপ্তার হওয়া ছাত্র এবং রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে সংগ্রামী ছাত্র সমাজ 19 নভেম্বর বায়তুল মুকাররমের সামনে একটা সভা করে। সভাপতিত্ব করেন ডাকসুর সদস্য জনাব মফিজুর রহমান। অনেকের মধ্যে বক্তৃতা করেন ছাত্রলীগের আব্দুর রউফ। 22 নভেম্বর পূর্ব পাকিস্তানের কিছু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী পশ্চিম পাকিস্তানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। এদের মধ্যে ছিলেন কবি জসিমউদ্দিন, বেগম সুফিয়া কামাল, কবি শামসুর রহমান, কবি হাসান হাফিজুর রহমান, কবি ফজল শাহাবুদ্দিন, জনাব আব্দুল গাফফার চৌধুরী, লেখক শহীদুল্লাহ কায়সার। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মধ্যে প্রায় সবাই তখন জেলে, যেমন শেখ মুজিবুর রহমান, শ্রী মনি সিং, তোফাজ্জল হোসেন, শ্রী সত্যেন সেন, ছাত্রনেতা জনাব নূরে আলম সিদ্দিকী, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন। পশ্চিম পাকিস্তানের যে আন্দোলনের সূত্রপাত, পূর্ব পাকিস্তানের সেই আন্দোলন শুরুতে প্রায় এককভাবেই শুরু করেন মাওলানা ভাসানী। এই অদ্ভুত মানুষটিকে নিয়ে লেখা কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতাটি উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। সফেদ পাঞ্জাবি। শিল্পী, কবি, দেশি কি বিদেশি সাংবাদিক, খদ্দের, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজসেবিকা, নিপুণ ক্যামেরাম্যান, অধ্যাপক, গোয়েন্দা, কেরানি সবাই ছুটে এলেন পল্টনের মাঠে। শুনবেন দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মৌলানা ভাসানী কি বলেন। রৌদ্রালোকে দাঁড়ালেন তিনি, দৃঢ়, ঋজু, যেন মহাপ্লাবনের পর নুহের গম্ভীর মুখ। সহযাত্রীদের মাঝে ভেসে ওঠে কাশফুল দাড়ি উত্তরে হাওয়ায় উড়ে। বুক তার বিচূর্ণিত দক্ষিণ বাংলার সবাকীর্ণ হুহু উপকূল। চক্ষুদয় সংহারের দৃশ্যাবলীময়। শোনালেন কিছু কথা, যেন নেতা নন, অলৌকিক স্টাফ রিপোর্টার। এখন গল্পাংশে ফিরে যাই। গল্প পিপাসু পাঠকরা রাজনীতির গল্প শুনতে চান না। সত্য তাদের আকর্ষণ করে না, তাদের সকল আকর্ষণ মিথ্যায়। ছুটির দিনের এক দুপুর, বাইরে ঝাঁঝালো রোদ। দুপুরটা কিভাবে কাটাবো বুঝতে পারছি না। ঘরে থাকতে ইচ্ছা করছে না, আবার ঘরের বাইরেও যেতে ইচ্ছা করছে না। হলের দারোয়ান এসে খবর দিল আমার কাছে একজন ছাত্রী এসেছে, গেস্ট রুমে বসে আছে। কে আসবে আমার কাছে? শার্ট গায়ে দিয়ে চিন্তিত মুখে নিচে নামলাম।
যে মেয়েটি বসে আছে তাকে চেহারায় চিনি, নামে চিনি না। আমরা একসঙ্গে ম্যাথমেটিক্স সাবসিডিয়ারি ক্লাস করি। সে পড়ে ফিজিক্সে। শ্যামলা মেয়ে, তার চেহারা এবং চোখে এমন এক আশ্চর্য সৌন্দর্য আছে যে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই তাকিয়ে থাকার জন্য কোনো রকম লজ্জাবোধও হয় না। মেয়েটি বলল, আমরা একসঙ্গে ম্যাথ সাবসিডিয়ারি করি। আমি বললাম, জি। শুনেছি আপনি খুব ভালো হাত দেখেন। আমি হাত দেখাতে এসেছি। আমি বললাম, গেস্ট রুমে আমি আপনার হাত ধরে যদি হাত দেখি বিরাট সমস্যা হবে। মেয়েটি বলল, আপনাকে আমার হাত ধরতে হবে না, আমি 2 হাতের ছাপ কাগজে নিয়ে এসেছি। আমি বললাম, ছাপ কিভাবে নিলেন? মেয়েটি বলল, স্ট্যাম্পের কালি হাতে মেখে সেই কালি দিয়ে ছাপ নিয়েছি। ছাপগুলো আপনি রেখে দিন, আপনি অবসর সময় ধীরে সুস্থে দেখবেন, পরে আপনার কাছ থেকে শুনব। আর এই খামটা রাখুন। খামে কি আছে? একটা চিঠি আছে, আর কিছু না। আচ্ছা, আমি যাই। আমি খাম খুললাম। সম্বোধনহীন একটি চিঠি। সেখানে লেখা, আমার নাম নাদিয়া, আমি আপনার সঙ্গে ম্যাথ সাবসিডিয়ারি করি। আপনার যেমন ম্যাজিকে আগ্রহ, আমারও তাই। ট্যালেন্ট শোতে আমি আপনার অ্যান্টিগ্র্যাভিটি খেলা দেখে মুগ্ধ হয়েছি। আপনি কিন্তু খুব মন দিয়ে আমার হাতের ছাপ পরীক্ষা করবেন। আমি শুধু একটা জিনিসই জানতে চাই, আমার পছন্দের একজন মানুষ আছে, তাকে কি আমি বিয়ে করতে পারবো? ক্লাসের শুরুর দিকে আপনি একটা লাল শার্ট পরে আসতেন। এই শার্টে আপনাকে খুব মানাতো। এখন আপনাকে এই শার্ট পরতে দেখি না। হয়তো শার্টটা চুরি হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে। এখানে 100টা টাকা আছে, আপনি অবশ্যই একটা লাল শার্ট কিনবেন। আপনি যেমন নেত্রকোনার ছেলে, আমিও নেত্রকোনার মেয়ে। ধরে নিন আমি আপনার একজন বোন। বোন কি তার ভাইকে একটা শার্ট কিনে দিতে পারে না? আমি হিন্দু মেয়ে হলে রাখি পাঠিয়ে আপনাকে ভাই বানাতাম। দিল্লির সম্রাট হুমায়ুনকে এক রাজপুত রানী রাখি পাঠিয়ে ভাই পাঠিয়েছিল। ইতি নাদিয়া। 100 টাকা খরচ করে আমি লাল শার্ট কিনলাম না, দামি রেডিও বন্ড কিছু কাগজ কিনলাম। এই কাগজে কবিতা লেখা হবে। একটা ফাউন্টেন পেন কিনলাম, কবিতা ভালো কলমে লেখা হবে। আমার জীবনের প্রথম কবিতা নাদিয়ার দেয়া টাকায় কেনা কলমে লেখা হয়েছে। আমার রচনার সঙ্গে যারা পরিচিত তারা এই কবিতাটির সঙ্গে পরিচিত। দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ স্বাদ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। হাবিব খানের বাড়িতে মাওলানা এসেছেন। তিনি ময়মনসিংহ জামে মসজিদের পেশ ইমাম। তার নাম মাওলানা তাজ কাশিমপুরী। জনশ্রুতি আছে তিনি একটি জিন পালেন। জিনের নাম খামজা। জিনের মাধ্যমে তিনি জিনের দেশ থেকে গাছগাছড়ার ওষুধ এনে চিকিৎসা করেন। খামজার সঙ্গে নাকি জিনের বাচ্চার সখ্য আছে। জিনের বাচ্চা তার প্রিয় একজনকে মানুষের হাতে বন্দি দেখে ক্ষুব্ধ। মাওলানা তাজ কাশিমপুরী কঠিন লোক বলে এখনও কিছু করে উঠতে পারছে না, তবে যে কোনো সময় অঘটন ঘটবে। মাওলানা তাজ কাশিমপুরী অত্যন্ত সাবধানে জীবনযাপন করেন। পুকুরে বা নদীতে গোসল করেন না। মানুষকে পুকুরের পানিতে ডুবিয়ে মারতে জিনরা নাকি পারদর্শী। তিনি তোলা পানিতে গোসল করেন। গলা একটা তাবিজ পড়েন। তাবিজটা আল্লাহর এক অলি স্বপ্নে তাকে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে তিনি ঘুমোতে গেছেন। তখন স্বপ্নে দেখেন সাদা আলখাল্লা পরা এক সুফি দরবেশ তাকে বলছেন, তাজ, জিনের বাচ্চার হাত থেকে সাবধান, একটা তাবিজ তোকে দিলাম, সবসময় গলায় পড়ে থাকবি, না হলে মহাবিপদ। মাওলানা তাজের ঘুম ভাঙল। তিনি দেখেন তার হাতের মুঠিতে রূপার এক তাবিজ। সেই থেকে তিনি তাবিজ গলায় পড়ছেন। মাওলানাকে আনা হয়েছে দোতলায় ওঠার সিঁড়িতে ফু দেওয়ার জন্য। সিঁড়ির শেষ ধাপে অনেকবার হাবিবের পা পিছলিয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে ঘটতে ঘটেনি। তার ধারণা সিঁড়ির এই ধাপে দোষ আছে, দোষ কাটানোর ব্যবস্থা। মাওলানা তাজ কাশিমপুরী সিঁড়িতে ফু দিলেন। একটা তাবিজ সিঁড়ির রেলিংয়ে বেঁধে সিঁড়ি বন্ধন দিয়ে ঘোষণা করলেন, দোষী জিনিসটা থাকে পুকুর ঘাটে, সেখান থেকে উড়ে আসে। জিনিসটা যথেষ্ট শক্তিধর, তাকে পুকুরঘাট থেকে বিদায় করা যাবে না। তবে সে যেন মূল বাড়িতে না আসতে পারে সেই ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। তবে
বাড়ির মেয়েদের চুল খোলা অবস্থায় এবং হায়েজ নেফাস চলাকালে পুকুর ঘাটে যাওয়া সম্পূর্ণ নিষেধ। খারাপ জিনিস মেয়েদের খোলা চুলের মুঠি ধরে বাড়িতে ঢোকে। নাদিয়া বাবার পাশে দাঁড়িয়ে মাওলানার কথা শুনছিল। সে বিরক্ত গলায় বলল, খারাপ জিনিস বলতে কি বোঝাচ্ছেন? মাওলানা বললেন, এটা একটা হাওয়া, খারাপ হাওয়া। এর জীবন আছে? অবশ্যই আছে, তবে তাদের জীবন এবং মানুষের জীবন একরকম না। মানুষ খাদ্য গ্রহণ করে, এরা করে না। নাদিয়া বলল, যার জীবন আছে তার মৃত্যু আছে, এরা কি মারা যায়? হাবিব মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা চুপ করো তো, সব বিষয় নিয়ে কথা বলা ঠিক না। নাদিয়া বলল, একটা খারাপ জিনিস আমাদের পুকুর ঘাটে বসে থাকবে আর তার বিষয়ে জানতে চাইব না? এটা কেমন কথা? আমি এখনই এলো চলে একা পুকুর ঘাটে যাব, কিছুক্ষণ পুকুর ঘাটে বসে থাকব, তারপর ঘরে ফিরব। খারাপ জিনিসটা আমার চুলের মুঠি ধরে ঘরে ঢুকবে, তখন তাকে আমি শায়েস্তা করব। হাবিব বললেন, কিভাবে শায়েস্তা করবি? নাদিয়া বলল, আমি কানে ধরে তাকে উঠবোস করাবো। হাবিব গম্ভীর হয়ে রইলেন। প্রণব শব্দ করে হেসে ফেলে চারদিকের পরিস্থিতি দেখে হাসি সামলানোর চেষ্টা করতে লাগলেন। হাবিব বললেন, মা ঘরে যা। নাদিয়া বলল, আমি ঘরে যাব না, আমি পুকুর ঘাটে যাব। সে সত্যি সত্যি সিঁড়ি বেয়ে নামতে থাকল। হাবিবের মনে হলো মেয়েকে কঠিন ধমক দেওয়া প্রয়োজন। ধমক দিতে পারলেন না। বাইরের একজন মানুষ আছে, তাছাড়া মেয়েটার সাহস দেখে তার ভালো লাগছে। মাওলানা তাজ বললেন, উচ্চশিক্ষার কিছু কুফল আছে জনাব। প্রধান কুফল মুরব্বীদের অবাধ্য হওয়া। ধর্মশিক্ষা না হলে এটা হয়। হাবিব বললেন, আমার মেয়ের ধর্মশিক্ষা আছে, তাকে মুন্সি রেখে কোরআন পাঠ শেখানো হয়েছে। প্রতি রমজান মাসে সে কোরআন খতম দেয়। মাওলানা বললেন, আপনার মেয়ে সত্যি সত্যি পুকুর ঘাটে গিয়েছে, এটা চিন্তার বিষয়। আমি একটা তাবিজ পাঠায় দিব, চেষ্টা নেবেন যেন তাবিজটা পড়ে। আমার কেন জানি মনে হয়েছে আপনার মেয়ের উপর খারাপ বাতাসের নজর আছে। লক্ষণ বিচারে সেরকমটাই পাই। হাবিব বললেন, তাবিজ পাঠিয়ে দিবেন, আমি ব্যবস্থা করব যেন সে পড়ে। সময় সন্ধ্যা মাখা বিকেল। নাদিয়া ঘাটে পানিতে পা ডুবিয়ে বসে আছে। পুকুর ভর্তি শাপলা ফুল। ফুল রাতে ফোটে, দুপুরে নিজেকে গুটিয়ে নেয়। নাদিয়া মাথার বাঁধা চুল খুলে দিতে দিতে মনে মনে বলল, আয় খারাপ বাতাস আয়, আমার চুল ধরে ঝুলে পড়, তোকে আমি নিজের ঘরে নিয়ে পুষব। এমন সময় একটা ঘটনা ঘটল। হঠাৎ নাদিয়া দেখল শাপলা ফুলের ঝাঁকের মধ্যে একটি ডুবন্ত মেয়ের মুখ। মেয়েটার চোখ খোলা। সে পানির ভেতর থেকে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। নাদিয়া বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে ঘাটে পড়ে গেল। বাড়ির প্রায় সবাই ছুটে এলো। সবার আগে উপস্থিত হলেন প্রণব। তিনি অজ্ঞান নাদিয়াকে কোলে তুলে নিলেন। হাবিব বলল, কি সর্বনাশ, মাওলানা সাহেবকে আবার খবর দাও, ডাক্তার ডাকো। নাদিয়ার জ্ঞান ফিরল 1 ঘন্টা পর। ততক্ষণে বাড়িতে কোরআন পাঠ শুরু হয়েছে। মাদ্রাসার একদল তালেবুল এলেম এসে দোয়া ইউনুস খতম দিচ্ছে। 1,25,000 বার এই দোয়া পাঠ করা হবে। হাবিব শম্ভুগঞ্জ থেকে ভাইপীরকে আনতে লোক পাঠালেন। যত রাতি হোক ভাইপীর যেন উপস্থিত হন। হাবিব একটা গরু সদগার ব্যবস্থা করলেন। নাদিয়ার মা জায়নামাজে বসলেন। মেয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত তিনি জায়নামাজ ছেড়ে উঠবেন না। নাদিয়ার জ্ঞান ফিরল রাত 8:25। সে বাবার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে, থরথর করে কাঁপছে। হাবিব বললেন, মা কোনো ভয় নাই, ভাইপি সাহেব চলে এসেছেন, তিনি এখনও দোয়াতে আছেন। নাদিয়া বলল, বাবা আমি ভয় পেয়েছি, আমি খুব ভয় পেয়েছি। হাবিব বললেন, আর ভয় নাই মা, আমার সারা দুনিয়া একদিকে, তুমি একদিকে। কেন ভয় পেয়েছো বলতে চাও? বলতে না চাইলে বলতে হবে না। নাদিয়া বলল, বাবা দিঘির পানির নিচে থেকে একটা মেয়ে আমার দিকে তাকিয়েছিল। মেয়েটা মৃত নয় বাবা, জীবিত, চোখের পাতা ফেলছিল। মেয়েটা খুব সুন্দর,
গায়ের রং কাঁচা হলুদের মতো। থাক, আর বলার দরকার নাই। তোমার মা আজ সারা রাত তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। হাজেরা বিবি তখন থেকে ও হাবুরে বলে চিৎকার করছেন। তার কাছে কেউ নেই। সবাই নাদিয়াকে ঘিরে আছে। তার চিৎকার সবাই শুনেও শুনছে না। হাবিব মায়ের ঘরে ঢুকলেন। হাজেরা বিবি বললেন, শুনলাম তোর মেয়ে নাকি মারা গেছে। হাবিব বিরক্ত হয়ে বললেন, কেন কুডাক ডাকো? নাদিয়া মারা যাবে কেন? সে ভালো আছে, সুস্থ আছে। একা পুকুর ঘাটে গিয়েছিল, সেখানে কি দেখে যেন ভয় পেয়েছে। কি দেখছে? কি দেখেছে সেটা জানার কোনো প্রয়োজন নেই মা। অবশ্যই প্রয়োজন আছে, বল কি দেখছে। হাবিব বললেন, সে দেখেছে দিঘির পানির নিচে একটা মেয়ে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। হাজিরা বিবি বললেন, এক্ষণ দিঘিতে জাল ফেলার ব্যবস্থা কর। জাল ফেলতে হবে কেন? কোনো এক মাইয়ারে খুন করে দিঘির পানিতে ফেলছে, নাদিয়া দেখছে মরা লাশ। জাল ফেলার ব্যবস্থা কর। হাবিব মার ঘর থেকে বের হলেন, থানায় খবর দিলেন। জাল ফেলার সময় পুলিশের উপস্থিতির প্রয়োজন আছে। রাত 10টায় জেলেরা পুকুরে জাল ফেলল। ঘাটে 4টা হ্যাজাক লাইট জ্বলছে। থানার ওসি সাহেব এবং সেকেন্ড অফিসার এসেছেন। তাদের জন্য ঘাটের কাছে চেয়ার টেবিল পাতা হয়েছে। তারা অন্ধকারে বসেছেন। সন্ধ্যার পর ওসি সাহেবের সামান্য পানের অভ্যাস আছে। তার জন্য ময়মনসিংহ রেল স্টেশনের রিফ্রেশমেন্ট রুম থেকে জিনিস এসেছে। জিনিসের সঙ্গে চিকেন কাটলেট এসেছে। সে সময় রেলের রিফ্রেশমেন্ট রুমে বিয়ার, ভদকা এবং হুইস্কি পাওয়া যেত। প্রণব তাদের দেখাশোনা করছেন। ওসি সাহেব বললেন, হাবিব ভাইয়ের ব্যবস্থা নিখুঁত, সব দিকে তার নজর। এটা একটা আশ্চর্য ব্যাপার। এই ধরনের মানুষ দেশের লিডার হলে দেশ পাল্টে যেত। প্রণব বললেন, রাতে কিন্তু স্যার খাওয়া দাওয়া করে তারপর যাবেন। খাসি জবাই করা হয়েছে। হাজি নূর মিয়া বাবুর্চি চলে এসেছেন। ওসি সাহেব বললেন, তার কোনো প্রয়োজন নাই। যা ব্যবস্থা করে রেখেছেন তার চেয়ে উত্তম ব্যবস্থা আর কিছু হতে পারে না। প্রণব বললেন, স্যার প্রয়োজন আছে। খাওয়া দাওয়ার পর স্যার আপনাকে বিশেষ কিছু কথা বলবেন, জরুরি কথা। হাবিব ভাই কোথায়? তাকে দেখছি না যে। প্রণব বললেন, গভর্নর সাহেব ঢাকা থেকে টেলিফোন করেছেন নাদিয়ার খোঁজ নিতে, এই নিয়ে ব্যস্ত আছেন। ওসি সাহেব থতমত খেয়ে বললেন, অবশ্যই। পুকুরে জাল ফেলে কিছুই পাওয়া গেল না। 2টা বিশাল সাইজের কাতল মাছ ধরা পড়ল, গায়ে শ্যাওলা পাড়া কাতল। প্রণবের নির্দেশে একটা মাছ ওসি সাহেবের বাসায়, একটা মাছ সেকেন্ড অফিসারের বাসায় চলে গেল। সেকেন্ড অফিসার ওসি সাহেবের দিকে তাকিয়ে বলল, জমিদারি আইনের সময় এমন মেহমানদারি দেখছি, তারপরে আর দেখি নাই। রাতের খাবার শেষ হয়েছে। হাবিব ওসি এবং সেকেন্ড অফিসারকে নিয়ে চেম্বারে বসেছেন। প্রণব নিজে উপস্থিত আছেন। হাবিব বললেন, খানা কি মন মতো হয়েছে ওসি সাহেব? ওসি আখলাকুর রহমান বললেন, গত 10 বছরে এমন খানা খাই নাই। পেট ফেটে মারা যাওয়ার জোগাড়। হজমি বড়ি খাওয়া লাগবে। এখন হাবিব ভাই বলেন, আপনার জন্য কি করব? আমার জন্য কিছু করা লাগবে না। আপনাদের সামান্য সাহায্য করতে চাই। কৈতর বাড়িতে যে খুন হয়েছে সেই খুনের আসামিকে আমি খবর দিয়ে এনেছি। ফরিদ নাম। তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। আখলাকুর রহমান প্রণবের দেয়া পান মুখে দিয়ে সরু চোখে তাকালেন। হাবিব বললেন, প্রণব, ওসি সাহেবকে ঘটনা খুলে বলো। বাড়িতে এত ঝামেলা, পরিষ্কার করে কিছু চিন্তাও করতে পারছি না, বলতেও পারছি না। দুনিয়ার কথা বলার দরকার নাই, সারসংক্ষেপ বলো। প্রণবের মুখ ভর্তি পান। তিনি চিলমচিতে মুখের পান ফেলে দিয়ে বললেন, ফরিদ ছিল হাসান রাজা চৌধুরীর খাস কামলা। ওনার কাপড় ধোয়া, হাত পা টিপে দেয়া, গোসল দেয়া সব দায়িত্ব তার। হাসান তাকে নিয়ে পাখি শিকারে যাবেন। বন্দুক পরিষ্কার করতে বললেন। বন্দুক পরিষ্কারের সময় দুর্ঘটনা। আচমকা গুলি বের হয়ে গেল। কাছেই হাসানের মামা ফজরের নামাজে বসেছিলেন। এক গুলিতে শেষ। স্যার, ফরিদকে নিয়ে আসি। নিয়ে আসুন। ফরিদ ঘরে ঢুকে জড়সড় হয়ে বসে রইল। তার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, হাতে তসবি,
এতক্ষণ সে তালিবুল এলেমদের সঙ্গে দোয়া ইউনুস খতম দিচ্ছিল। আখলাকুর রহমান বললেন, তুমি হাসান সাহেবের খাস লোক? জি স্যার। শিকারে যাওয়ার আগে ওনার বন্দুক কি আগেও পরিষ্কার করেছ? জি স্যার। সেফটি ক্যাচ কাকে বলে? ফরিদ হতাশ চোখে একবার হাবিবের দিকে আরেকবার প্রণবের দিকে তাকালো। সেফটি ক্যাচ কি জানো না? জি না। পাখি শিকারের জন্য ছড়রা গুলি ব্যবহার করা হয়। ফায়ার করলে একসঙ্গে অনেকগুলি ছোট ছোট গুলি বের হয়, এতে পাখি মরে। মানুষের গায়ে লাগলে মানুষ জখম হয়, মরে না। সেদিন বন্দুকে ছড়রা গুলির বদলে বুলেট ছিল কি জন্য? স্যার আমি জানি না। বন্দুকের ট্রিগার থাকে, ট্রিগার চাপলে গুলি বের হয়, এটা তো জানো? জি স্যার। তোমার হাসান স্যারের বন্দুকের ট্রিগার কয়টা? জানি না স্যার। মোহনভোগ বলে একটা মিষ্টি আছে, মিষ্টিটা কি? হালুয়া স্যার। এই হালুয়াকে অল্প আঁচে অনেকক্ষণ জাল দিলে হালুয়ার রস কমে যায়, হালুয়া টাইট হয়। থানায় নিয়ে আমরা প্রথম যে কাজ করি, রস কমিয়ে হালুয়া টাইট করি। তুমি জীবনে কোনো দিন বন্দুক দেখোই নাই, আর বলছো বন্দুক দিয়ে গুলি করে মানুষ মেরেছ। অপরাধ করেছে অন্য একজন, দোষ নিজের কাঁধে নিচ্ছ। ঘটনা তো এইটা। ফরিদ হতাশ চোখে হাবিবের দিকে তাকালো। হাবিব বললেন, ওসি সাহেব ঠিকই ধরেছেন, এইটাই ঘটনা। আখলাকুর রহমান বললেন, আপনার মতো অতি বুদ্ধিমান মানুষ এত বড় ভুল করে? আসামি শিখিয়ে পড়িয়ে নেবেন না? হাবিব বললেন, ওসি সাহেব, শিখানোর জন্য দায়িত্ব আপনার, আপনি শিখিয়ে নেবেন। আপনাদের জন্য ভালো নজরানার ব্যবস্থা করা আছে। প্রণব, নজরানার পরিমাণ ওসি সাহেবকে কানে কানে বলো, ওনার দিল খুশ হবে। প্রণবের কথা শুনে ওসি সাহেবের দিল খুশ হলো না। তিনি বিরক্তিতে ভুরু কুচকে বললেন, হাবিব ভাই, আপনি হয়তো জানেন না আমি জুমনপুরের পীর সাহেবের মুরিদ হয়েছি। এসব কাজ ছেড়ে দিয়েছি। পীর বাবার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, বাকি জীবন দুষ্টের দমন শিষ্টের পালন করব। এর অন্যথা হবে না। হাবিব সিগারেট ধরাতে ধরাতে বললেন, এটা অত্যন্ত ভালো খবর, এরকম অফিসারই আমাদের দরকার। সেকেন্ড অফিসার সাহেব কি বলেন? সেকেন্ড অফিসার শুকনা মুখে বললেন, অবশ্যই অবশ্যই। হাবিব বললেন, যেহেতু পীর সাহেবের মুরিদ হয়েছেন, আপনার উচিত কোনো নির্জন জায়গায় বসে আল্লাহ খোদার নাম নেয়া। গভর্নর সাহেবকে বলে কাল পরশুর মধ্যে আপনাকে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দিই। নির্জন পরিবেশ পাবেন, আল্লাহ খোদার নাম নেবেন, চিল্লায় চলে যাবেন। আখলাকুর রহমান ছোটোখাটো ধাক্কার মতো খেলেন। হাবিব বললেন, আপনি মদ্যপান বেশি করেছেন বলে কার সঙ্গে কি বলছেন হিসাব নাই। এই জন্য আল্লাপাক কোরআন মজিদে বলেছেন, মদ এবং জুয়া উভয়ের মধ্যেই কিঞ্চিত উপকার আছে, তবে উপকারের চেয়ে অপকার অধিক। এরপরেও কি তোমরা মদ্যপান থেকে বিরত হবে না? ওসি সাহেব, আপনি তো জুয়াও খেলেন তাই না? সালাউদ্দিনের বজরায় জুয়ার আসর বসে। নটি বাড়ির অল্প বয়স্ক এক নটি মেয়েকে মাঝে মধ্যে বজরায় নিয়ে যান। মেয়েটার নাম রানী। তাকে আপনি একটা সোনার চেন বানিয়ে দিয়েছেন। চেনটা কেনা হয়েছে সুবল স্বর্ণকারের দোকান থেকে। ঠিক বলছি নাকি কোনো ভুল ত্রুটি করলাম? আখলাকের নেশা সম্পূর্ণ কেটে গেছে, তার চোখে স্পষ্ট ভয়ের ছাপ। হাবিব বললেন, আমি বলেছিলাম রানী মেয়েটার সঙ্গে আপনার কিছু ঘনিষ্ঠ ছবির ব্যবস্থা করে দিতে। কিছু ছবি তারা পাঠিয়েছে, ছবি ভালো আসে নাই। আপনার চেহারা বোঝা যায়, কিন্তু রানী মেয়েটার চেহারা স্পষ্ট আসে নাই। প্রণব, ওসি সাহেবকে ছবিটিটা দেখাও। প্রণব দ্রুত আদেশ পালন করল। হাবিব বললেন, ওসি সাহেব কিছু বলবেন? রানী মেয়েটাকে দিয়ে আমি একটা মামলা করতে পারি, অপহরণ এবং ধর্ষণের মামলা। 10 বছর জেলে চলে যাবেন। আপনার সুবিধা হবে, জুমনপুরের পীর সাহেবের তরিকায় চলার সুযোগ পাবেন। আখলাকুর রহমান বিড়বিড় করে বললেন, আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখি, এখানে আপনি আমার মুরব্বী। ছোট ভাইয়ের ভুল ত্রুটি বড় ভাই যদি ক্ষমা না করে, কে করবে? হাবিব বললেন, নজরানা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, অবশ্যই। আসামি দিচ্ছি, আসামি নিয়ে যান, তাকে ভালো মতো শিখিয়ে পড়িয়ে নেবেন।
হাসান রাজা চৌধুরী এবং তার পরিবারের যেন কোনো ঝামেলা না হয়। আপনি যেভাবে বলবেন ঠিক সেই মতো কার্য সম্পাদন হবে, আমার পীর সাহেবের দোহাই। আখলাকুর রহমান আসামি নিয়ে চলে গেছেন। ঘরে প্রণব এবং হাবিব। পাংখা পোলার রশিদ পাংখা টানছে। যদিও পাংখার প্রয়োজন নাই, আবহাওয়া শীতল, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। প্রণব বললেন, জোকের মুখে নুন পড়েছে, সাধারণ নুন না, সৈন্ধব লবণ। হাবিব বললেন, লবণ এখনো পড়ে নাই, লবণ পড়বে 4-5 দিনের ভেতরে, যখন তারে বদলি করা হবে রামু থানায় কিংবা খাগড়াছড়িতে। প্রণব বললেন, এখন তাকে বদলি করলে তো আমাদের সমস্যা। হাবিব হাই তুলতে তুলতে বললেন, আমাদের কোনো সমস্যা নাই, ওসি আমার কাছে ছুটে আসবে তদবিরে, আমি তদবির করে বদলি বন্ধ করব। ওসি আমার কাছে বাকি জীবনের জন্য বাঁধা থাকবে। এখন বুঝেছ? জলের মতো পরিষ্কার বুঝেছি। মেয়ে ছেলের কান্না শুনছি, কে কাঁদে? ফরিদের বউ। অল্প দিনেই দেখি স্বামীর প্রতি তার বিরাট দরদ হয়েছে। তা হয়েছে। হাসান রাজা চৌধুরীকে বলবে আমার বাড়িতে থাকার আর তার কোনো প্রয়োজন নেই, সে এখন নিশ্চিন্ত মনে তার বাড়িতে গিয়ে থাকতে পারে। জি বলবো, আপনার সঙ্গে একটা ছোট্ট কথা ছিল। বলো। তোমার কোনো কথাই তো ছোট না, ডালপালায় বিশাল বটবৃক্ষ। বটবৃক্ষের যেমন ঝুড়ি নামে, তোমার কথারও তেমন ঝুড়ি নামে। বলো, কি কথা? নাদিয়া মামনির একজন শিক্ষক এসেছেন ঢাকা থেকে, তার সাথে দেখা করতে চান, আপনার সঙ্গেও দেখা করতে চান। তাকে অতিথি ঘরে থাকতে দিয়েছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। বাড়িতে এত ঝামেলা, এই জন্য আপনাকে কিছু জানাইনি। না জানিয়ে ভালো করেছ, এখন না জানিয়ে সকালে জানালে আরও ভালো হতো। হাবিব উঠে পড়লেন। তালেবুল এলেমরা নিচু গলায় দোয়াপাঠ করেই যাচ্ছে। এদের গলা ছাড়িয়ে শোনা যাচ্ছে ফরিদের স্ত্রীর কান্না।